আমাদের রাজ্যে প্রধানত 4 ধরনের রেশম কীট পালন করা হয়। তার মধ্যে মালবেরি বা তুঁত পলু পালন অন্যতম। এই রেশম কীট পালনের মাধ্যমে অনেক রেশম চাষি ভালো লাভ করে থাকেন। আজ আমরা যাব নদিয়া জেলার রানাঘাট 2 নম্বর ব্লকে। এখানকার ধুবুলিয়া গ্রামের প্রগতিশীল তুঁত রেশম পালক হলেন নিশান শেখ। তিনি একচক্রে রেশম পালন করে থাকেন। তুঁত গুটির ভালো ফলন পাওয়ার জন্য তিনি কি পরিচর্যা করে থাকেন সে বিষয়ে তার অভিজ্ঞতার কথা জানালেন। আমি দীর্ঘ 2008 থেকে এই পলু চাষ করছি। তো পলু চাষের বর্তমান যা পরিস্থিতি তাতে খুব লাভবান এবং আমরা দীর্ঘদিন ধরে এইটাই আমরা করছি। বিভিন্ন ধরনের পাতা আছে, তার থেকে সবথেকে বড় জিনিস হচ্ছে 1635 বলে যে পাতাটা আছে, এই পাতাটা হচ্ছে খুব উর্বর শক্তি বেশি। চাষের মধ্যে যে সমস্ত চাষ করি এই চাষে কোনো রাসায়নিক ওষুধপালা কিছুই লাগে না। একমাত্র অনলি এই রেশম পর্ষদ থেকে যে সমস্ত বীজাতা ফিজাতা সমস্ত দেয় এইটা এরাই দেয়, আর এমনি অন্য কোনো বিষক্রিয়া জিনিস প্রয়োগ করতে হয় না আমাদের। এই জমিতে 1 বিঘে জমি যদি করা হয় অ্যাভারেজ আপনি বছরে যে কোনোভাবে 60 থেকে 70 আপনি পাবেন করলে পরে, কিন্তু আমরা পাচ্ছি তাই বছরে 5 বার আমরা করি। অ্যাভারেজ ধরেন আমরা 15,000 14,000 আমরা বিক্রি করি। 1 বিঘে জমিতে খুব একটা খরচ নয়। প্রথমত যখন অফিসে যাবেন, অফিস থেকে গেলে হয়তো 600 থেকে 700 টাকা খরচ হবে, আরও হবে না। যা কিছু দেবে, এক কথা বলতে গেলে কি এই সরকারের যে রেশম পর্ষদটা এটা হচ্ছে ভর্তুকি চাষ। আর এখন বর্তমান যে গুটি আমরা করছি এর নাম হচ্ছে F1। আমরা এই F1-এর কাজ আমরা দীর্ঘদিন করি। আর এই কাজ করলে পরে ছোট ডিম পাওয়া যায়, আমাদের ডিম এনে দেয়। ডিমের থেকে আমরা বাড়িতে ফুটাই, ফুটানোর পর তারপর আমরা কুচি করে কেটে দিয়ে আমরাকে খাওয়াই। 3 দিনে 4 দিনে, তারপর 7 দিনে 8 দিনে 15 দিনে আমাদের এই রোজে পড়ে পূর্ণ বয়সটা আসে, তারপর আমরা ডাল সহ খেতে দিই। এই ডাল যখন খেতে দিই তখন আমাদের ওই বীজাতা দিয়ে, চুন দিয়ে, ল্যাবেক্স দিয়ে মিক্সড করে আমরা ওইটাকে শোধন করে দিই। ওর যে বিষক্রিয়া থাকে, যেমন সেই বিষক্রিয়াটাকে মুক্ত করার জন্য, যেমন রসা আছে, এইটা রসা আছে, এই রসা প্রতিরোধ করার জন্য একমাত্র সরকারের এই ওষুধই, আদার্স আর কোনো ওষুধ নেই বা প্রয়োগ করতে হয় না। যখন আমার রোজে পড়ে যাবে, ডিমের পর 15 দিন পর একটা রোজ আসে, সেই রোজে পড়ার পর তখন আমরা ওই 1 দিন পর ওই ল্যাবেক্স, বীজাতা, চুন দিয়ে আমরা ওইটাকে অল্টারনেট করি। ওর যে জীবাণু রস কষ থাকে ওই জীবাণুটাকে নষ্ট করার জন্যই এইটা করতে হয়, ডেলিভারি করতে হয় এর হাত দিয়ে ওর হাত দিয়ে। তারপর পূর্ণ বয়স হয়ে গেলে তখন আমরা দেখি যে একটা রং সাদা ধরনের হয়ে গেছে, তখন আমরা বুঝে নিই যে পোকাটা পেকে গিয়েছে। তখন আমরা এই চন্দ্রতে ফেলে দিই। এবার চন্দ্রতে যখন ফেলে দিই তখন ওই আঠা পিছনে থাকে, ওই আটকে যায় ওতে, তখন আস্তে আস্তে গোল হয়ে গুটি পরিণত হয়ে যায়। সেই গুটিটা আমরা বিক্রি করি মালদার যেখানে কালিয়াচক বিক্রি করি। 15,000 হয়, শীতের দিকে বেশি হয়, মানে অ্যাভারেজ আমি 14,000 মন পাবোই। তো 14,000 মন যদি আমি পাই, সেখানে আমার প্রতি 5 বার হয় বছরে, তো আমার 5 বারে 5,000 টাকা, 5,500 টাকা আমার খরচ হয় প্রতি লটে। বছরে 5 বার, তো মানে 25-30,000 টাকা আমার খরচ হয়। এই ফোনটা সব থেকে ভালো এবং চাহিদা মান। এই লটের ফাঁকে আমাদের লট হয়ে যায় যখন, তখন আমরা শোধন করে ফেলি। আর শোধন করার পর আবার যখন ডিম আসে তখন আবার ঘর শোধন করতে হয়। শোধন আমাদের ওই স্পিন আছে, যে সমস্ত ওষুধগুলো আছে লিকুইড, ওইগুলি দিয়ে সরকার থেকেই দেয় আমাদের রেঞ্জগুলি, তো ওইগুলি দিয়ে আমরা করি, মানে জীবাণুমুক্ত হয় ঘরটা। আর ঘরের দীর্ঘ আয়ু ধরেন 30 থেকে 35 ফুট, আর এদিকে আছে 20 ফুট। তো এই 20 ফুট আর তার 35 ফুটের মধ্যে যদি থাকে, তা আপনার আমাদের ডালা ধরেন 40টা ডালা থাকে। এই মাঝে যে গ্যাপটা থাকে ওই গ্যাপটায় নামিয়ে নিয়ে ওর পরিচর্যা করতে সুবিধা হয়। 2 পাশে 20 ফুট থাকলে পরে 10টা 20টা ওই সাইডে 20টা 40টা আমার থাকে একটা লট। আর শীতের দামটা বেশি পাওয়া যায়। সবথেকে বড় জিনিস হচ্ছে কি, যে আষাঢ় মাসে যে সমস্ত এর যে জ্বালানি পাটের থেকে 8 ফুট 10 ফুট উঁচু হয়, আপনাকে কারো বাড়িতে ফাটখড়ি কিছু কাজ চায় না, তারপর ওই কাঠ দিয়ে আপনি পুরো ঘরটাকেই তৈরি করতে পারবেন পাটের মতো। দীর্ঘ 10-12 বছর টিকে যাবে কোনো রকম পেরেক মেরে দিলেই। 1635 যাকে বলা হয়, 1635 এর
লাগানোর দীর্ঘায়ুটা হচ্ছে দেড় ফুট এবং 2 ফুট, 2 ফুট বাই 2 ফুট এও লাগানো যায়। তো আমরা ওই 1 বিঘে জমিতে 4042 চারা লাগে। ওই চারাটা দিয়ে লাগানো হয়ে যাওয়ার পর যখন হয়ে যায় তখন আমরা ফের জল দিয়ে জো হয়ে গেলে আমরা সার দিয়ে দিই। সার দেওয়ার পর খুশে দিলেই গাছের উর্বর শক্তি বেড়ে যায়। তারপর ওটা 3 মাসের মধ্যে পাতাটা এসে যায়। পাতাটা যখন এসে যায় তখন আমরা কেটে ফেলে দিলে যেখান থেকে কেটে দেবো সেইখান থেকে 2-3টে ঝাড় হয়ে আরও বিস্তর লাভ করবে। তারপর থেকে আমরা এটা খাওয়াতে শুরু করব। একবার লাগালে 20 বছর পর্যন্ত হয়। যেমন আমি 2008 থেকে 12 বছর আমার রানিং চলছে। সবজি হিসেবে ক্যাপসিকাম বেশ জনপ্রিয় এবং বাজারে এর দাম আর 5টা প্রচলিত সবজির চেয়ে একটু বেশিই থাকে। আমাদের রাজ্যে প্রধানত শীতকালে ক্যাপসিকাম চাষ করা হয়, কিন্তু এর চাহিদা সারা বছর থাকে। বছরের অন্য ঋতুতে ক্যাপসিকাম চাষ করতে হলে বেছে নিতে হবে পলিথিন বা শেড নেটের গ্রিন হাউস। উত্তর 24 পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের প্রগতিশীল কৃষক আবুল বাছার এবছর 1000 বর্গমিটার শেড নেটে ক্যাপসিকাম চাষ করেছেন। ক্যাপসিকাম চাষে কৃষক তার অভিজ্ঞতা জানালেন। আমরা ওপেন ফিল্ডেও চাষ করেছি ক্যাপসিকাম, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় ওপেন ফিল্ডে গরমের সময় আমরা চাষটা করতে পারি না। বিশেষ করে জুন জুলাইয়ের পর থেকে এখানে ক্রপ নেওয়াটা খুব মুশকিল হয়ে যায়। পলি হাউস করলে কি হয়, তার বাতাবরণ তার আবহাওয়াটাকে আমরা কন্ট্রোল করতে পারি, যার জন্য গরমের সময়টাতেও আমরা প্রোডাকশান পাই। ক্যাপসিকামের মতন প্রোডাকশান যেটা ওপেন ফিল্ডে শীতের সময় খুব ভালো হয়, কিন্তু গরমের সময় হয় না। আমরা গরমের সময় ভালো রেট পাওয়ার জন্য আমরা এখানে পলি হাউসের মধ্যে এটা সেট আপ করেছি। এখন এটা লেট ভ্যারাইটি লাগিয়েছি, একটু শেষের দিকে 4টে ভ্যারাইটি লাগিয়েছি। তার বিভিন্ন কালার আছে। প্রথমের দিকে আমরা লাগিয়েছি রেড, তারপর ইয়েলো, অরেঞ্জ এবং পার্পল, এবং 4টে কালার লাগিয়েছি। সবচেয়ে জনপ্রিয় কালার হলো রেড এবং ইয়েলো। প্রথমে আমরা পলি হাউসের মধ্যে মাটিটাকে তৈরি করেছি। বাইরের কিছু চাষের মাটি এর মধ্যে রেখেছি। তার সঙ্গে আমরা গোবর সার, এতে 2 টলি গোবর সার এর সঙ্গে মিক্স করি, এবং তার সঙ্গে ভার্মি কম্পোস্ট 500 কেজি ভার্মি কম্পোস্ট আমরা এর সঙ্গে দিই, 100 কেজি নিমখোল এবং ডিএপি 100 কেজি দিয়ে আমরা এটাকে 5 থেকে 6 বার চাষ দিই। চাষ দেওয়ার পরে আমরা এখানে বেড তৈরি করি। একটা বেডের দূরত্ব আছে, একটা বেড থেকে আরেকটা বেডের মাঝখানে গ্যাপ আছে 2 ফিট, এবং একটা বেডের চওড়াই আছে 3 ফিট করে। 3 ফিট বেডের মধ্যে আমরা গাছ লাগিয়েছি। একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 2 ফিটের দূরত্ব আছে, এবং একটা গাছ এবং একটা সারি আমরা জিগজ্যাগ পদ্ধতিতে লাগিয়েছি। একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে দূরত্ব রেখেছি 1.5 ফিট। এখানে 2খানা করে ল্যাটারাল ড্রিপ সিস্টেম আমরা এখানে বসিয়েছি, যে ড্রিপটা 4 লিটার পার আওয়ার হিসাবে জল দেয়, এবং এটা 1 ঘন্টা চালালে 4 লিটার জল পড়ে। কাজেই প্রত্যেকটা গাছ সমান পরিমাণ জল এবং সমান পরিমাণ নিউট্রিয়েন্ট, যেটা আমরা ভেঞ্চুরির মাধ্যমে এখানে দিই, সেই তরল সার সেটাও খুব ভালোভাবে গাছ নিতে পারে। এখানে ড্রিপ লাগালে আরেকটা সুবিধা হলো, এখানে আমরা কম পরিমাণ জল ব্যবহার করে খুব ভালো প্রোডাকশান পাই। এখানে 2500 চারা বসানো হয়েছে, 2500 চারা বসানো হয়েছে। এখানে ম্যাক্সিমামটা ইয়েলো এবং রেড, 1000 ইয়েলো আছে এবং 1000 রেড ভ্যারাইটি আছে, এবং 250 মতো আছে আপনার অরেঞ্জ, এবং 250 আছে পার্পল কালার। এটা লাগানো হয়েছে ডিসেম্বরের শেষের দিকে। বৈশাখের মার্কেট ধরার জন্য আমরা এটাকে অ্যাকচুয়ালি লেটে করেছি। 7 থেকে 8 মাসের প্রোডাকশন পাওয়া যায়। পলি হাউসের মধ্যে আমরা এই ধাগা লাগিয়েছি। এই ধাগার কাজ হলো, এটাকে আমরা প্রুনিং করে গাছটাকে হাইট বাড়াবো। এটা অ্যাটলিস্ট 4 থেকে 5 ফিট পর্যন্ত হাইট আমরা করতে পারি। গাছের মধ্যে কনজেস্টেড ভাবটা আসে না, যার জন্য আমরা অনেক দিন বেশি পরিমাণ আমরা এর মধ্যে থেকে ফল পেতে পারি। প্রথম দিকে আমরা শুরুতে 13-0-45 গাছের গ্রোথের জন্য আমরা প্রথমে প্রয়োগ করি 12-61 বলে একটা সার আছে, যেটা প্রথম 1 মাস এটা প্রয়োগ করা হয় প্রত্যেক। এরপরে দেখা যায় এতে কিছু কিছু রোগ, থিপস এবং মাইটসের সমস্যা আসে। আমরা সেই সব ক্ষেত্রে ওবেরন এবং ইন্টারপিট, কনফিডার, এইসব বিভিন্ন ওষুধগুলো আমরা ব্যবহার করি। 1000 স্কোয়ার মিটারে লাস্ট 6 মাসের আমরা হিসাব করলে দেখেছি প্রায় 20,000 টাকার কাছাকাছি খরচ এসছে আমার লেবার, এবং পার মাসে প্রায় 8 থেকে 10,000 টাকা লেবার খরচ হয়। তো এরকম খরচ হিসাব করলে দেখা যায় যে মোটামুটি প্রায় 2 লাখ টাকার কাছাকাছি খরচ আসে। এবং আমরা বিক্রির হিসাব দেখলে 2500 গাছে আমার অ্যাভারেজ 2.5 থেকে 3 কেজি প্রোডাকশান আমরা পেয়ে থাকি, যেটার মার্কেট রেট কম বেশি 80 থেকে 100 টাকা কেজি হিসাবে আমরা বিক্রি করি। তো ইনকামের দেখলে প্রায় আমরা 6 লাখ টাকার মতো কম বেশি বিক্রি হয়, এবং যেখানে 2 লাখ টাকা মতো খরচ আসে।
4 লাখ টাকার কাছাকাছি বছরে ইনকাম এর মধ্যে খুব ভালোভাবে রাখা যায়, পাওয়া যায়। এক সিজন ক্যাপসিকাম করি, 7 থেকে 8 মাস মোটামুটি লেগে যায়। তারপরে আমরা জমি তৈরি করতে এবং অন্যান্য ফসল একটা শর্ট ডিউরেশনের একটা ক্রপ আমরা এর মধ্যে করতে পারি, যেমন পালং শাক করে নিতে পারি। জুন জুলাই মাসে আমরা পালন করতে পারি, ধনে পাতা করা যেতে পারে 2 মাস 2.5 মাসের টাইম দিয়ে। তারপর আবার আমরা কোকোপিটের মাধ্যমে ট্রেতে ক্যাপসিকামের আবার দানা ফেলে দিই এবং সেই দানা রেডি হতে হতে প্রায় 1 মাস 1.5 মাস লেগে যায়। সেই সময়টাতে আমরা অন্য কোনো সবজি করে নিই এর মধ্যে, শর্ট ডিউরেশনের সবজি। পলি হাউসটা করতে খরচ কম বেশি 9.5 লাখ টাকা থেকে 10 লাখ টাকার কাছাকাছি 1000 স্কোয়ার মিটারে খরচ এসে যাচ্ছে। এবং এখানে গভর্নমেন্ট থেকে সাবসিডি পাওয়া যায়, হর্টিকালচার থেকে সাবসিডি পাওয়া যায়। আমরা এটা সাবসিডি ক্লেম করে আমরা সাবসিডি পেয়েছি। এবং পলি হাউস একবার কনস্ট্রাকশন করলে, একবার সেট আপ করলে মোটামুটি এটা 7-8 বছর কোনো মেনটেনেন্স ছাড়াই মোটামুটি চলে। এর প্রজেক্ট মোটামুটি একবার সেট আপ করলে 15 থেকে 20 বছর খুব ভালোভাবে এই প্রজেক্টটাকে চালিয়ে নিয়ে যাওয়া যায়। এক্ষেত্রে তাপমাত্রা কমানোর বিভিন্ন সিস্টেম এর মধ্যে করা থাকে। দ্বিতীয় হলো এর মধ্যে ফগার সিস্টেম করা থাকে। এই চাইলে এর মধ্যে ফগিংয়ের মাধ্যমে জল দিতে পারেন, যে জলটা আপনার পলি হাউসের টেম্পারেচারটা বাইরে থেকে অ্যাটলিস্ট 3 থেকে 4 ডিগ্রি নামিয়ে নিয়ে আসবে। এছাড়াও পলি হাউসের মধ্যে ড্রিপ ইরিগেশন সিস্টেম করা থাকে, স্প্রিংকলার ইরিগেশন করা থাকে, যেগুলো আপনি চাইলে জল সেচের বৃষ্টির মতো জল সেচটা পলি হাউসের মধ্যে আপনি আপনার সময় মতো আপনি করাতে পারেন। এবং ড্রিপ সিস্টেম করার জন্য কি হয়, এর মধ্যে ঘাস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, যার জন্য এর মধ্যে নিডান খরচ বা এই ধরনের লেবার ওরিয়েন্টেড খরচ অনেক কমে যায়। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। মালদা জেলার মানিকচক থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন মলয় মণ্ডল। তিনি বেগুন চাষ করেছেন। এখন তার বেগুনের পাতা ছোট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন। বেগুনের একটি মারাত্মক রোগ হলো তুলসী রোগ। এটি মাইকোপ্লাজমা সংক্রমণে ঘটে থাকে। এই সংক্রমণ বয়ে আনে শোষক পোকা। এই রোগটির লক্ষণ হলো পাতা ছোট হয়ে যাওয়া। বেগুনের পাতাগুলো তুলসী পাতার মতো ছোট হয়ে যায়, তাই এই রোগটির এরকম নাম। এই রোগ দেখা দিলে সবার আগে আক্রান্ত গাছগুলোকে তুলে ফেলতে হবে এবং সেগুলো অন্য কোথাও নিয়ে পুড়িয়ে ফেলতে হবে বা মাটিতে পুঁতে দিতে হবে। তবে সবচেয়ে ভালো উপায় হলো এই রোগ যাতে দেখা না দেয় সেই লক্ষ্য রেখে শোষক পোকা নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে। শোষক পোকার উপদ্রবে 10,000 ppm এর নিম তেল 2 থেকে 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এই কৃষি বিষ প্রতি 2 সপ্তাহের ব্যবধানে স্প্রে করা যেতে পারে। রাসায়নিক উপায়ে শোষক পোকা দমন করতে ডাইক্লোরোফস 0.75 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা ইমিডাক্লোপ্রিড 1 মিলিলিটার প্রতি 5 লিটার জলে অথবা থায়ামিথক্সাম 1 গ্রাম প্রতি 3 লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। স্প্রে দ্রবণের সঙ্গে স্টিকার মিশিয়ে নিতে হবে। এখানে যে রাসায়নিক বিষগুলোর কথা বলা হলো সেগুলোর মধ্যে যে কোনো একটি বিষ বারবার ব্যবহার করা চলবে না। শোষক পোকা দমনে যদি একের বেশিরভাগ কীটনাশক প্রয়োগ করতে হয় তাহলে এই সব বিষগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করতে হবে। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। প্রাণী বা পোল্ট্রি পালনের ক্ষেত্রে রোগ জ্বালার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা মানেই লাভের লক্ষ্যে এক কদম এগিয়ে যাওয়া। রোগ দেখা দেওয়ার পরে প্রতিকার নয়, গড়ে তুলতে হবে প্রতিরোধ ব্যবস্থা। মুরগি খামারের জৈব নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো নেওয়া যায় তাহলে অনেক রোগ ঠেকানো যায়। কিভাবে মুরগি খামারে জৈব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে জানালেন কৃষ্ণনগর রাষ্ট্রীয় পোল্ট্রি খামারের প্রাণী বিশেষজ্ঞ ডক্টর সারিকুল ইসলাম। জৈব সুরক্ষা বা বায়োসিকিউরিটি, অর্থাৎ একটা খামারের মধ্যে জীবজন্তু মানুষ যারাই প্রবেশ করবে তাদেরকে একটা কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ আমাদের পশু পাখির ক্ষেত্রে যে সংক্রমণটা হয়, যে রোগ ব্যাধি হয়, তার মেন হচ্ছে বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়ার মাধ্যমে সংক্রামিত হয়। তাই এই ভাইরাস ব্যাকটেরিয়া বহন করে, বিশেষ করে ভাইরাসের প্রাদুর্ভাবটাই বেশি হয়। সেক্ষেত্রে এই পশু পাখি, পরিযায়ী পাখি বা বিভিন্ন প্রাণী এবং মানুষ তারা কিন্তু বহন করে নিয়ে যায়। এবং তার সঙ্গে যানবাহন, খাবার পাত্র, জলের পাত্র বা ফিডের ব্যাগ বা গাড়ি বিভিন্ন জায়গা থেকে আসে, সেখানেও বহন করতে পারে। সেই জন্য জৈব সুরক্ষার ক্ষেত্রে খামারিদের একটু সচেতন হতে হবে। অর্থাৎ যে খামারটায় আপনি মুরগি চাষ করছেন সেই খামারটাকে একটা প্রোটেক্টেড হতে হবে, সুরক্ষিত এলাকা। খামার কোনো দর্শনীয় জায়গা নয়, এটাকে আপনাকে জানতে হবে। খামার কেউ দেখতে আসবে, দেখতে দেবেন না, এখন খামারে ঢুকতে দেবেন না। কারণ ঢুকতে গেলেও সেখানে নিয়মিত প্রোটোকল মেনে কিন্তু ঢুকতে হবে। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন,
অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা জলীয় দ্রবণ যেখানে থাকবে, সেখানে ফুটবাথ থাকবে, সেখানে তার পায়ের চপ্পল থেকে আরম্ভ করে সেগুলোকে, এবং পারলে গাউন পরে যেতে হবে, সেখানে ভিতরে আপনাকে অ্যাপ্রন পরে যেতে হবে, মাস্ক পরে যেতে হবে, এবং তার সঙ্গে যদি ক্যাপ থাকে খুবই ভালো। অর্থাৎ কোনোভাবেই, এবং হাত পা পরিষ্কার করে কিন্তু আপনাকে ফার্মের মধ্যে ঢুকতে হবে। যারা কাজ করবে তাদেরকেও, যারা যেসব লেবার বা কর্মচারীরা কাজ করে ফার্মের ক্ষেত্রে, তাদেরকেও কিন্তু এই সুরক্ষা বিধি মেনে কিন্তু চলতে হবে। না হলে বিভিন্ন ভাইরাসের প্রাদুর্ভাব যদি হয়ে যায়, তাহলে কিন্তু একটা পাখির লটকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। সেই জন্য বায়োসিকিউরিটিটা বা জৈব সুরক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এবং খামারের ভিতরে, অর্থাৎ মুরগির ঘরের ভিতরে যে খাবারপত্র আছে, যে জলের পাত্র আছে সেগুলোকে নিয়মিত পরিষ্কার করা, ডিসইনফেক্টেন্ট দিয়ে, বিভিন্ন রকম আমাদের বাজারে তৈরি করা বা পাওয়া যায় সেই রকম কেমিক্যালস দিয়ে সেগুলোকে কিন্তু আপনাদের করতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে করতে হবে। এবং ডিম পাড়া মুরগির ক্ষেত্রে বিশেষ করে লেইং বক্স থাকে, সেগুলোকে পরিষ্কার করতে হবে। লিটার যেগুলো থাকে মুরগি যার উপর থাকে, এইটাকে নিয়মিত টার্নিং করতে হবে, এবং সেখানকে চুন ব্লিচিং দিয়ে সেটাকে নিয়মিত টার্নিং করে দিতে হবে, যাতে সেখানে কোনো রকম অ্যামোনিয়া গ্যাস যাতে না জমে যায়, এবং অন্যান্য গ্যাসের বা ভাইরাসের কিছু প্রাদুর্ভাব কমানো যাবে। এবং স্প্রে করতে হবে নিয়মিত, ফার্মগুলোকে বিভিন্ন রকম স্প্রে করতে হবে। আজকের দিনে এই কোভিড-19 প্রেক্ষাপটে বিভিন্ন আমরা সোডিয়াম হাইপোক্লোরাইড যেমন স্প্রে করছি, আমরা B904 স্প্রে করছি, D125 স্প্রে করছি, বিভিন্ন রকম স্প্রে আমাদের আছে, সেগুলোকে করতে হবে। এবং খাবারপত্র জলপত্রগুলোকে স্প্রে করতে হবে। এবং এর পাশাপাশি যারা কাজ করে তাদের ক্ষেত্রে অ্যাপ্রন বা গাউন, মাস্ক এবং হেড ক্যাপ এগুলো পরতে হবে। চপ্পল বা স্লিপার যেগুলো পরবেন বা জুতো যেগুলো পরবেন, সেগুলো ফার্মের ইউজের জন্য আলাদা হওয়া উচিত। এইটাকে একটু সচেতন করতে হবে। আর বাইরে থেকে পশু পাখি ধরার ক্ষেত্রে এটাকে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন, যাতে ফার্মের ভিতরে কোনো বড় গাছালি না থাকে, অর্থাৎ পরিযায়ী পাখিরা বা অন্যান্য পাখিরা এসে যেতে সেখানে সংক্রমণ না ছড়াতে পারে, সেটাকে একটু সচেতন করতে হবে। সেই জন্য ফার্মের মধ্যে কিছু আনওয়ান্টেড যে অবাঞ্ছিত যে উইডসগুলো থাকে সেগুলোকে কাটতে হবে। আর ওয়াটার লগিং যাতে না হয়, ফার্মের মধ্যে কোনো জায়গায় জল জমে যেতে না যায়, সেগুলোকে আপনার সচেতন করতে হবে। ফার্মের চারিদিকে স্প্রে করতে হবে, বিভিন্ন রকম স্প্রেয়ার আছে, সেই স্প্রে দিয়ে আপনাকে কেমিক্যালস দিয়ে, ডিসইনফেক্টেন্ট দিয়ে স্প্রে করতে হবে। এবং খাবার আপনি নিয়মিত খাওয়াবেন, পরিমিত খাবার খাওয়াবেন। জল আপনাকে যদি শোধন করে জলটা আপনাকে খাওয়াতে পারেন তাহলে খুব ভালো, এবং এই সচেতনতা করবেন। আর নর্মালি প্রোডাকশন হ্যাম্পার করার কোনো কথা নয়, এবং সেক্ষেত্রে খাবার ঠিকমতো করলে, নিয়মিত তার ভ্যাকসিনেশন শিডিউল মেনটেন করলে, এবং মাঝে মাঝে কিছু ক্ষেত্রে প্রোবায়োটিক অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে কিছু অন্যান্য প্রিকশন বা সাবধানতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত ডিমের ক্ষেত্রে বা প্রোডাকশন বাড়ানোর ক্ষেত্রে কিছু মাল্টিভিটামিন বা ক্যালসিয়াম মাঝে মাঝে প্রয়োগ করা দরকার আছে। ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে করবেন। আতঙ্কিত হবেন না, এবং আতঙ্কে গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। কোনো রকম সম্ভাবনার নেই যে মুরগি বা ডিমের মাধ্যমে কোনো রকম ভাইরাস আসবে, সেটা ক্ষতিকারক হবে। সেটা অবশ্যই তার বিজ্ঞানীরা, তারা প্রাণী বিজ্ঞানীরা, স্বাস্থ্যবিজ্ঞানীরা তারা গবেষণা করছেন। আপনারা নির্ভয়ে ডিম খাবেন, মাংস খাবেন, কোনো গুজব ছড়াবেন না, এবং সেক্ষেত্রে সতর্কতা বিধিটা অবলম্বন করতে পারেন ফার্মের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে, এবং কর্মচারী যাতে তাদের ক্ষেত্রে সুরক্ষার বিধিটা মেনে করবেন। এবং ফুটবাথটা প্রত্যেক ঘরের ওঠার আগে একটা ফুটবাথ, যেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণ সেখানে থাকবে, ফরমালিন, ব্লিচিং পাউডার, পলিচুন এগুলো আপনাকে স্প্রে করতে হবে। এবং নিয়মিত লিটারগুলো টার্নিং করবেন, ঝুল ঝেড়ে দেবেন, যেহেতু জানালা আছে বা ঘরের ভিতরে যে ঝুলগুলো আছে সেগুলো নিয়মিত ঝাড়বেন, পরিষ্কার করবেন, স্প্রে করবেন। ফার্মের চারিদিকে যাতে ওয়াটার লাগিং না হয় সেটাকে একটু লক্ষ্য রাখবেন। এবং